7 বছর পর দেশে ফিরেছে খান বংশের দুই বড় ছেলে আরিশান আরিশ খান আর রাদিফ খান। এই 7 বছরে রাদিফ দেশে ফিরতে চাইলেও আরিশ একটা বাড়ির জন্য দেশে ফিরতে চায়নি। হয়তো সে এখনো আসতো না যদি না সময়টা তাকে বাধ্য করত। ঢাকা গুলশান এলাকায় খান বংশ সবচেয়ে উচ্চ ও নামি দামি বংশ, আর 5টা নামি দামি বংশের মতো খান বংশ অন্যতম একটি। আরিশের বাবারা মোট 4 ভাই 1 বোন। আরিশের বাবা সবার বড়, ওনার নাম সাফওয়ান খান। রাদিফের বাবা মেজ, ওনার নাম মাহমুদ খান। ওনার রাদিফের পাশাপাশি আরও একটা ছেলে আছে, ছেলে আজমান খান আয়ান, বয়স 23, এবার ভার্সিটির 3rd ইয়ারে পড়ে। সেজু চাচু, ওনার নাম সাইফুল খান। ওনার 2 মেয়ে, রোদেলা খান রোদ, বয়স 20, এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আয়শা খান ফারি, বয়স 18, এবার ইন্টার ফার্স্ট ইয়ার। ছোট চাচু, ওনার নাম ইউসুফ খান। ওনার 3 মেয়ে, সুমায়া খান ইভা, বয়স 19, ভার্সিটি ফার্স্ট ইয়ার। মরিয়ম খান জুথি, বয়স 17, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। মুনিয়া খান মনি, বয়স 11, 4-এ পড়ে। আরিশ ওর বাবা মার একমাত্র ছেলে। বিশাল বড় ব্যবসা খান বংশের। দেশের প্রতিটি নামী জায়গায় তাদের প্রতিষ্ঠিত অফিস আছে এবং কি দেশের বাইরেও তাদের ব্যবসার কাজকর্ম করা হয়। তাদের খান বংশ আরও একটি নামে পরিচিত, মির্জানি বংশ, যার মানে আদি পুরুষ থেকে কঠিনত্ব রাজনীতিবিদ। ঢাকা গুলশান এলাকায় মির্জানি বংশ নাম নিলে এক নামে লোকেরা তাদেরকে চেনে। আজ এত নাম সুনাম শুধুমাত্র তাদের ভ্রাতৃত্বই ছিল মূল্যবোধ। সেখান থেকেই বিস্তার আজকের সাম্রাজ্য। ওই যে যেখানে হাতে হাত সেখানেই ইতিহাস রচনা হয়। কথায় আছে না, একতাই বল। আজ সবাই হাতে হাত রেখে তাদের যৌথ পরিবারকে এখনো ধরে রেখেছেন এবং তাদের দেখলে মনে হয় বাড়ির সকলের প্রাণ যেন এক সুতায় বাঁধা। তবে ওনাদের 4 ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের ব্যবসার কাজ কিংবা রাজনীতি কোনোটাই পছন্দ ছিল না। ওনার দেশের জন্য কাজ করতে ভালো লাগতো, তাই উনি ভাইদের মতামত নিয়েই দেশ সেবার জন্য সেনাবাহিনীতে যোগদান করে। ওনার প্রথম চাকরি জীবন ভালো কাটলেও 2019 সালে আর্মি এবং বিজেপির পিলখানায় গণ্ডগোল হওয়ার পর 2014 সালে বিজেপি ও আর্মি হল মিটিংয়ে বসেছিল। সেখানে গোলাগুলি হওয়ার পর সে আর বাড়ি ফিরেনি। ওনার নিখোঁজ হওয়ার পর ওনার বাকি 3 ভাই থানায় নিখোঁজ এফআইআর করেছিল, তবে পুলিশরা নাকি ওনাকে খুঁজে পাননি। ওনারা বংশগত রাজনীতিবিদ হওয়ার কারণে ভাইকে খুঁজে পায়নি বলে 2 জন পুলিশের চাকরি নিয়েছিলেন, তবে এতেও কাজ হয়নি বলে ওনারা নিজেরাই অনেক খোঁজাখুঁজি করেছেন, তবে ফলাফল শূন্য। তাই এক প্রকার হতাশ হয়ে ওনারা ভেবেই নিয়েছেন ওনাদের ছোট ভাই আর জীবিত নেই। রাদীপ 7 বছর পরে দেশে ফিরেছে, তাই তাকে নিতে তার বাবা, বড় আব্বু আর তার ভাই আয়ান এসেছে। কিছুক্ষণ দাঁড়াতেই রাদীপকে ট্রলি হাতে প্লেন থেকে নামতে দেখে সবার মুখে হাসি ফুটে ওঠে। রাদীপকে রিসিভ করতে কিছু পা এগোতেই চোখে পড়ে রাদীপের পাশ ধরে লাগেজ হাতে নেমে আসে আরিশ। আরিশকে রাদীপের সাথে দেখে সবার চোখ কোঠার উপর উপক্রম। সবার পায়ের কদম যেন ওখানে স্তব্ধ হয়ে যায়। সবাই শুধু অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সামনের দিকে। আরিশের বাবা আরিশকে দেখে আবেগকে ধরে রাখতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে দৌড়ে যায় ছেলের কাছে। ততক্ষণে আয়ান ও প্রাণপ্রিয় বন্ধুর মতো ভাইকে দেখে দৌড়ে গিয়ে আরিশকে হাসি মুখে হাঁক করে বলে, ভাই, তুমি দেশে ফিরেছো? আমার না নিজের চোখে বিশ্বাস হচ্ছে না। অবিশ্বাসের কিচ্ছু নেই। আচ্ছা, মেয়েদের মতো একদম গা ঘেঁষাঘেঁষি করবি না। আমি মেয়েদের মতো গা ঘেঁষাঘেঁষি করি না। ওদের কথার মধ্যে সাফওয়ান খান যখন আরিশকে জড়িয়ে ধরবেন, তখন আরিশ আয়ানকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটতে হাঁটতে ওর বাবার উদ্দেশ্যে বলল, আয়ান, ওনাকে বলে দে আমার কারো বাড়তি আধিক্যতার প্রয়োজন নেই। সাফওয়ান খান আর কথা বাড়ালেন না। ছেলের যে ওনার প্রতি গভীর রাগ ক্ষোভ জমে আছে সে বিষয়ে উনি আগে থেকেই অবগত, এবং কি তার ছেলেটা যে কতটা পরিমাণ জিদি তেরা সেটা এই 7 বছরে উনি ভালোই বুঝেছেন। তাছাড়া এত বছর পর ছেলেটা নিজ ইচ্ছায় দেশে এসেছে, তাই উনি এখন বাড়তি ঝামেলা চান না। ছেলেটা না হয় কিছুদিন থাকুক, তারপর না হয় মানিয়ে নেওয়া যাবে। তবে আরিশ যে ওনাকে এড়িয়ে চলে এটা উনি বাপ হিসেবে মেনে নিতে পারেন না। দীর্ঘ নিঃশ্বাস ফেলে ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রাদীপদের তাড়া দেয় বাসায় যাওয়ার উদ্দেশ্যে।
বাড়ির ছেলে বাড়ি ফিরেছে, তাই মা চাচিদেরও রান্নাঘরে হরেক রকম রান্নার বৈহারি চলছে। কে কোনটা রান্না করে খাওয়াবেন সেটা নিয়ে তাদের ব্যস্ততা। কিরে, লেবুর শরবতটা কি বানিয়েছিস? সানজিদা খান আরিশের আম্মু জিজ্ঞেস করল। হ্যাঁ ভাবি, সব হয়ে গেছে। এখন আমি একটু বসার ঘরের দিকে যাই। ওনারা নাকি অনেকক্ষণ আগে এই এয়ারপোর্ট থেকে রওনা দিয়ে দিয়েছেন। আজ কত বছর ধরে আমি আমার ছেলেটাকে দেখি না। লিমা খান রাদিফের আম্মু বলল। মেজো জায়ের কথা শুনে বুকটা ধুক করে ওঠে সানজিদা খানের। ওনার ছেলেটাকেও তো আজ 60টা বছর ধরে দেখেন না। মুহূর্তেই ওনার চিবুক আগুন হয়ে যায়। দাঁত কিরমির করে মনে মনে ভাবে, আজ ওনার ছেলেটাও ওনার কাছে থাকতো, ওনারও বুকটা ভরা থাকতো। কিন্তু ওই মেয়েটার জন্য তার ছেলেটা আজ তার থেকে দূরে, সব ওই অপায়া মেয়েটার জন্য। উনি মনে মনে এসব ভেবে শপথ করেন, যেই অপায়া মেয়ের জন্য উনি ওনার ছেলেকে হারিয়েছেন, সেই মেয়েকে উনি কোনোদিন শান্তিতে থাকতে দেবেন না। ওনার এইসব ভাবার মধ্যে সেজজা মেহজাবিন খানও ছোট যা মোমেনা খানের মুখে হাসির আর্তনাদ ওনার কানে আসেন। রাদিফরা চলে এসেছে। উনিও আর বেশি কিছু ভাবলেন না, শরবতের গ্লাসটা হাতে নিয়ে বসার ঘরের দিকে গেলেন। দরজায় রাদিফদের পাশাপাশি আরেশকে বাসায় ঢুকতে দেখে সানজিদা খানের হাত থেকে শরবতের গ্লাসটা ঠাস করে ফ্লোরে পড়ে টুকরো টুকরো হয়ে যায়। চোখের সামনে প্রাণপ্রিয় ছেলেকে দেখে দীর্ঘদিন পর প্রাণপ্রিয় ছেলে বাড়ি ফিরায় ছুটে গিয়ে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেন। ওনার মতো ওনার বাকি জায়ের মুখের রিয়াকশনও প্রায় একই রকম। ওনারা হয়তো এটা আশা করেনি, তাই তারা কিছুক্ষণ সবাই মুখ চাওয়াচাওয়ি করে ছুটে যায় আরিশের কাছে। রাদিফও যে এত বছর পর দেশে ফিরেছে সেটা যেন কারো মনেই নেই। সবাই ওকে রেখে আরিশকে নিয়ে ব্যস্ত। কেউ শরবত খাওয়াতে ব্যস্ত, কেউ আরিশে এত বছর পর দেশে ফিরেনি কেন, এত রাক্ষোভ কেন তার এ বাড়ির উপর, সেটা জানতে ব্যস্ত। এসব দেখে রাদিফ কিছুটা বিরক্তি ভঙ্গিমা নিয়ে সোফায় বসে সবার অ্যাটেনশন নেওয়ার জন্য বলল, আম্মু, আমাকে এক গ্লাস লেবুর শরবত দাও, অনেক জার্নিং করেছি। ততক্ষণে সবাই আরিশকে রেখে রাদিফের দিকে ঘুরে তাকায়। ওদের আসতে দেখে রোদ রুম থেকে দৌড়ে বসার ঘরে এসে বলল, আমি রুমের জানালা থেকে দেখলাম আরিশ ভাইয়া এসেছে, কই সে? এদিক ওদিক তাকিয়ে। রোদের কথা শুনে ওর আম্মু বলল, এই তো আরিশ, পরে কথা বলবি, আগে যা কিচেন থেকে রাধিফের জন্য লেবুর শরবতটা নিয়ে আয়। রোদ হাসি মুখে মায়ের কথা মতো কিচেন থেকে লেবুর শরবত নিয়ে এসে রাদিফকে দেয়। বসার ঘরে সবার হইচই শুনে ইভামণি ও সিঁড়ি বেয়ে নিচে আসে। নিচে এসে আরিশকে দেখে ওদের মুখে হাসি ফুটে ওঠে। মণি দৌড়ে এসে রাদিফের পাশে বসে আহ্লাদে কণ্ঠে বলল, ভাইয়া, আমার জন্য কি গিফট নিয়ে এসেছো? এই তো ছোট আপু, তোমাদের সবার জন্য গিফট নিয়ে এসেছি। সত্যি? তাহলে তো সবাই তোমরা এখানে। তাহলে ফারিয়ার জ্যোতি কই? ফারি আপু তো রুমেই আছে, আর জ্যোতি আপুর তো পরীক্ষা, সে তো পরীক্ষা দিতে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলে গিয়েছিলাম ওর এক্সাম শুরু হয়েছে। ওর শব্দটা শুনে আরিশ তীক্ষ্ণ দৃষ্টিতে রাদিফের দিকে তাকায়। পরে ওভাবে তাকিয়ে কিছু একটা ভাবতেই ডেভিল মার্কা হাসি দেয়। রাদিফ সবাইকে একে একে সবার জন্য আনা উপহারগুলো সবাইকে দিয়ে দিল। সর্বশেষ বড় একটা বক্স ওর সামনে টেবিলটায় রেখে মোমেনা খানের দিকে তাকিয়ে বলল, মামুনি, এটা জ্যোতির জন্য, ও আসলে এটা দিয়ে দিও। ঠিক আছে, দিয়ে আয়। বিরক্তি ভঙ্গিমা নিয়ে বলল। ততক্ষণে ফারিও নিচে এসে ওর গিফট বুঝে নেয়। গিফটগুলো হাতে নিয়ে মনি ফারি দৌড়ে আরিশের সামনে গিয়ে বলল, রাদীপ ভাইয়া তো এতগুলো গিফট দিল, তুমি আমাদের জন্য কোনো গিফট আনোনি? আরিশ মমতাময়ী মাকে বুকের কাছ থেকে সরিয়ে মনির গাল দুটো টেনে বলল, আনবো না কেন? আমিও সবার জন্য গিফট নিয়ে এসেছি, একটু অপেক্ষা কর, সবার গিফট দিয়ে দিচ্ছি। রাদিফ আরিশের কথা শুনে মুখ ভেঙচি দিয়ে মনে মনে বলল, আনছি, গিফট আনছি। আমাকে গিফট কিনতে দেখে গিফট কিনে এখন বাহাদুর সাজছে। আরিশ সবার গিফট সবাইকে বুঝিয়ে দিয়ে উঠে রুমে যেতে নিলে ফারি বলল, ভাইয়া, তোমার বউয়ের জন্য কিছু আনোনি?
আরিশ কথাটা শুনল, তবে পেছন ঘুরে তাকালো না। নিজের মতো করে রুমের দিকে অন্য একটা ট্রলি নিয়ে হনহন করে চলে গেল। যানজটহীন পরিবেশ, বৈশাখী রোদ্দুরের গরমের উত্তাপে মানুষ প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। এত কড়া রোদ, ধুলোবালি, ওরা পরিবেশ মুহূর্তেই কালো মেঘে ঢেকে গেছে। হবে না কেন? বৈশাখ মাস বলে কথা। ধুম করেই যেন আকাশ জুড়ে কালো মেঘের হাতছানি। কিছুক্ষণ পরেই যেন ধুমছে বৃষ্টি নামবে, হলেও তাই। ধুমধুম আকারে সর্বশক্তি নিয়ে যেন বৃষ্টি পৃথিবীর বুকে বর্ষিত হচ্ছে। যুথিও মাত্র পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়েছিল। এত বৃষ্টি দেখে একটা জায়গায় কিছুক্ষণ দাঁড়ায় বৃষ্টি থামার জন্য। তবে একটা 30 মিনিট বেজে যাওয়ায় আর দাঁড়ালো না। হয়তো 30 মিনিট লেট হওয়াতেও মন্দ শুনতে পারে। তাই বৃষ্টির ভেতর ভিজে ভিজে বাড়িতে আসলো, কারণ আর দেরি করলে বাসায় এসে তাকে হাজারটা কথা শুনতে হবে, এমনকি মারও খেতে পারে। তাই সব কিছু চিন্তা করে এই সিদ্ধান্ত। বাসায় এসে পরনের ভিজা জামা কাপড় তাড়াতাড়ি করে চেঞ্জ করে নেয়। এমনিতেই এই হঠাৎ বৃষ্টিতে এক লাগাদ দুদিন ভেজার কারণে ঠান্ডা লেগে গেছে। আজ আবারও ভিজলো। শরীর ঠিক থাকে কিনা কে জানে। পরীক্ষাগুলো আল্লাহ আল্লাহ করে ভালোভাবে দিতে পারলেই হলো। মানুষের একটা না একটা দিক তো থাকে তাকে সাপোর্ট করার জন্য, কিন্তু যুথি হয়তো সেই কপাল নেই তাকে সাপোর্ট বা সেবা করার। তাই সে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বিছানায় গা এলিয়ে দিল। ফারি রুমের বারান্দা দিয়ে যুথিকে বাসায় ভিজে ভিজে আসতে দেখে রুম থেকে বেরিয়ে দৌড়ে যুথির রুমে এসে হাজির হয়ে যুথিকে শুয়ে থাকতে দেখে বলল, মৌ, তোকে কতবার বলবো তোর এখন পরীক্ষা চলছে, বৃষ্টিতে ভিজিস না ভিজিস না। এখন তো ঠান্ডা লাগিয়ে বসে আছিস, জ্বর আসলে তোকে দেখবে কে? তোর পরীক্ষা কে দেবে? ফারি রাগী দৃষ্টি নিয়ে কোমরে হাত দিয়ে কথাগুলো বলল। যুথি ফারির কথা শুনে শোয়া থেকে উঠে বসলো। কেউ তাকে ভালো না বাসলেও, ওকে সাপোর্ট না করলেও এই একজন আছে যে ওকে সবসময় সাপোর্ট করে, ভালোবাসে। তবে ও একা এটা বললে ভুল হবে। ইভা, সেও যুথিকে ভীষণ ভালোবাসে এবং সব বিষয় তাকে সাপোর্ট করে। তবে ইভা যুথির আপন বোন হয়েও ওকে যতটা না ভালোবাসে, তার থেকেও ফারি ওকে ঠিক তার থেকেও ভালোবাসে। তাই আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি হয়েছে? বাদ দে না, আমি ঠিক হয়ে যাব, আর পরীক্ষাও আমিই দিব। ও হ্যাঁ, তোকে না কতবার বলেছি এই নামে আমাকে ডাকবি না। হ্যাঁ, সেটা তো আমি জানি। আপনাকে কোনো কথা বললে আপনি তো শুনবেন না, তাই আপনাকে বললাম না। যাই হোক, রাফিদ ভাই এসেছেন? কি, ভাইয়া চলে এসেছে? বলে রুম থেকে দৌড়ে যেতে নিলে ফারি আবার বলল, সাথে আরিশ ভাইয়াও এসেছে? ফারির বলা শেষ কথায় যুথির পা দুটো যেন ওখানেই থমকে যায়। আরিশের নাম শুনে নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছে না। তার সমস্ত শরীর মৃদু কাঁপছে। তাই পুনরায় ফারির দিকে ঘুরে অশ্রুসিক্ত চোখে ওর দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, তুই মিথ্যা বলছিস তাই না? তোর মনে হয় আমি তোকে মিথ্যা বলি? যাই হোক, তুই ফিরলে রাফিদ ভাই তোকে তার সাথে দেখা করতে বলেছে। ও হ্যাঁ, পরীক্ষা কেমন হলো তোর? ওই তো বরাবরের মতো ভালোই হয়েছে। সকাল থেকে কিছু খেয়েছিলি? না। হ্যাঁ, তা খাবেন কেন? যখন গ্যাস্ট্রিকে লাড়া দেবে তখন বুঝবেন। আরে রাগ করিস না, আজকে হল কেন্দ্রে পৌঁছানোর পরপরই হলে ঢুকিয়ে দিয়েছে। আর পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হলো, তাই খাবার খাওয়ার আর সময় পাইনি। বুঝেছি, এখন খেতে চলেন। হ্যাঁ যাব, তবে আগে রাদিফ ভাইয়ের সাথে দেখা করে আসি। আচ্ছা, আমি তাহলে যাই, তুই তাড়াতাড়ি আসিস। আচ্ছা। ক্ষমতার পালা বদলে এখন এক নতুন দৃশ্যপট। বাবার ছায়া মারিয়ে এবার ছেলেই নেমেছে নির্বাচনের ময়দানে। একদা যে ছিল উত্তরসূরি, আজ সেই দাবি রাখে সিংহাসনের। রক্তের সম্পর্কই এখন হয়ে উঠেছে রাজনীতির প্রধান হাতিয়ার। তাই ক্ষমতাকে হাতের মুঠোয় আনার জন্য আরিশ ততক্ষণে জামাকাপড় চেঞ্জ করে বেরিয়ে পড়েছিল। সকাল গড়িয়ে দুপুর, এখন পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। সবকিছু ঠিকঠাক করে সে আজ বাড়ি ফিরবে, এটাই সিদ্ধান্ত নিল। আরিশের পাশাপাশি আয়ান ও সকাল থেকে ওর পাশেই ছিল। বলতে গেলে আয়ান আরিশ দুজন দুজনার কলিজার বন্ধু। কেউ কারো কষ্ট বা অপমান সহ্য করতে পারে না।
আরিশ এত বছর দেশের বাইরে থাকলেও আর কারো সাথে কথা হোক কিংবা না হোক, প্রতিনিয়ত আয়নের সাথে কথাটা হতো। আর আজ আয়নের জন্যই সে তার প্রিয়তার ক্ষণে ক্ষণে খবর পেয়েছে, প্রিয়তার খেয়াল রেখেছে, প্রিয়তার যোজনগুলো জানতে পেরেছে। ছেলেটা সেই আসার পরপরই বাসা থেকে বেরিয়ে গেছে। আপনি একটু দেখুন না কোথায় গেছে। সানজিদা খান বলল, সময় হলে চলে আসবে। ছেলে ছোট নেই, তার এখন আর আমাদের কথা শোনার বয়স নেই, সে তার নিজ ইচ্ছায় চলে। সাফওয়ান খান বলল, ফোন দিলাম কতবার, রিং হলো তবে রিসিভ করেনি। দুপুর হয়েছে, খাবার দাও, আরিশ চলে আসবে। হ্যাঁ। জ্যোতি সুন্দর সাদা রঙের একটা গোল ফ্রক পরে ড্রেসিং টেবিলের সামনে কোমর ছাড়িয়ে লম্বা চুলগুলো সোজা আছড়ে দিল, হলুদ ফর্সা গালে হালকা ক্রিম মেখে দিল, সাথে একটু সানস্ক্রিন। ব্যাস, এতেই তাকে মাশাআল্লাহ সম্পূর্ণ রেডি হয়ে জ্যোতি রাদিফের রুমে এসে বলল, তুমি আমাকে ডেকেছিলে ভাইয়া? হ্যাঁ, তবে তুমি আমাকে ডেকেছিলে এতটুকুই তো ঠিক ছিল, শেষে ভাইয়াটা না বললেও হতো। জ্যোতি রাদিফের কথা শুনে মুস্কি হেসে বলল, আপনি আমার বড় ভাই, তাই তো আপনাকে ভাইয়া বললাম। ইস, তোমার হাসিটা কতটা আকর্ষণীয়। বুঝলাম না। ওই যে তুমি হাসি দিলে তোমার হলুদ ফর্সা দুই গালে দুটো টোল পড়ে, আবার গোলাপি রাঙা ঠোঁটের নিচে কালো কুচকুচে কত সুন্দর একটা আকর্ষণীয় তিল, যা আমাকে বরাবরই মুগ্ধ করে। জ্যোতি রাদিফের কথা শুনে কিছুটা লজ্জা পায়, তাই কিছুটা সংকোচতা নিয়ে বলল, তুমি আমাকে কেন ডেকেছিলে? তোমার জন্য একটা গিফট আছে। গিফট না আম্মুর কাছে দিয়েছো? সেটা তো সবার সাথে পাওনা গিফট, তোমার জন্য স্পেশাল একটা গিফট এনেছি। সত্যি? হ্যাঁ, একটু অপেক্ষা করো, এক্ষুনি দিচ্ছি। রাদীপ কিছুক্ষণ পর একটা শপিং ব্যাগ এনে জ্যোতির হাতে দিয়ে হাসি মুখে বলল, তুমি বলেছিলে না তোমার একটা ফোন চাই, তাই বাইরের থেকে আসার সময় তোমার জন্য নিয়ে আসলাম। কি ফোন? অবিশ্বাস্য। বলে প্যাকেট থেকে গিফট পেপার মোড়ানো একটা বক্স বের করে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে থাকে। জ্যোতি বক্সটা ঘুরিয়ে ফিরিয়ে দেখার মধ্যে রাদীপ সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তুমি খুশি? আরে কি বলছো তুমি? খুশি মানে? আমি এতগুলো খুশি। হাসি মুখে দুহাত গোল গোল করে বলল, তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শোনো মেয়ে, আমাকে একদম ভাইয়া বলে ডাকবে না। তাহলে তোমাকে কি বলে ডাকবো? সেটা তোমার ইচ্ছে। তুমি তো আমার অনেক বড়, তাই তোমাকে ভাইয়া বলেই ডাকবো। বলেই চলে যেতে নিলে রাদীপ পেছন থেকে আবার বলে উঠল, তোমার কালো চুলগুলো অনেক সুন্দর, একদম তোমার মতো। জ্যোতি আর দাঁড়ালো না, এসব তার নিত্যদিনের কারবার। যখন রাদীপ দেশে ছিল না তখন জ্যোতির সাথে সব সময় ভিডিও কলে কথা হতো, আর তখন বিভিন্ন কথা বলে জ্যোতিকে এমন লজ্জা দিত। জ্যোতিও তেমন কিছু মনে করতো না, বড় ভাই মনে করে। টেবিলে খাবার পরিবেশন করে সানজিদা খান সকলকে খেতে আসার জন্য তাগিদ দিতেই একে একে বাড়ির সকলেই টেবিলে খেতে বসে যায়। তার কিছুক্ষণ পরে জ্যোতি সিঁড়ি দিয়ে নেমে এসে টেবিলে বসতে নিলে সানজিদা খান বললেন, সবাই খেয়ে নিক, সবার খাওয়া হয়ে গেলে থালা বাসনগুলো ধুয়ে তারপর খেতে বসবে। জ্যোতি আর বসলো না, কষ্ট পেল না, এটা সে প্রতিদিনই শুনে। তাই চুপচাপ টেবিলের এক কর্নারে গিয়ে দাঁড়াবে তার আগেই জ্যোতির মা মোমেনা খান বললেন, রাদীপের সাথে যে আরিশও দেশে ফিরেছে সেটা আমরা কেউ জানতাম না, তাই ওর রুমটা গুছানো হয়নি। যতক্ষণ আমরা খাবার খাবো তুই গিয়ে আরিশ বাবার রুমটা সুন্দর করে গুছিয়ে মুছে দিয়ে আয়। ইভা ফারি কিছু বলতে নিলে মোমেনা খান রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকায়। মোমেনা খানের এমন দৃষ্টি দেখে জ্যোতিও আর কিছু বলার সাহস পেল না। সহসা আরিশের প্রতি মনে একরাশ ভয় নিয়ে রুমের দিকে এগিয়ে গেল। আরিশ যেন বাসায় না আসে। আল্লাহ আল্লাহ করতে করতে রুমের প্রায় সব কাজ গোছানো শেষ করে এক জায়গায় দাঁড়াতেই সমস্ত শরীর ঘেমে একদম ছুঁই ছুঁই হয়ে গেছে মেয়েটার। সাদা জামা হওয়ার কারণে শরীরের অনেকটা জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে।
অতি রঞ্জিত গরমে বিরক্ত হয়ে গায়ের ওড়নাটা বিছানার এক কর্নারে রেখে ঘর মোছার জন্য বালতিটা হাতে নিল। ঘর মোছার শেষ পর্যায়ে হুট করে আরিশ হুঙ্কার ছাড়তে ছাড়তে রুমের ভিতর প্রবেশ করে। ঠাস করে দরজাটা লাগিয়ে দেয়। হঠাৎ ঠাস করে দরজা লাগানোর শব্দ পেয়ে জুথি মৃদু কেঁপে ওঠে। তাড়াতাড়ি করে পেছনে ঘুরে আরিশকে দেখে। ওর চোখ ছানা বড়া হয়ে যায়। ওদিকে আরিশেরও সেম অবস্থা। সামনে সেই ফেলে রেখে যাওয়া বাচ্চা মেয়েটাকে চোখের সামনে এত বড় হতে দেখে আরিশ জুথির দিকে তীক্ষ্ণ চোখে খেয়াল করলো। জুথির গায়ে ওড়না নেই, চুলগুলো খোপা করা, শরীরের আকর্ষণীয় অনেক জায়গায় স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে আরিশ বাঁকা হাসল। কালো প্যান্ট, কালো শার্ট, ভেতরে সাদা গেঞ্জি, চুলগুলোর সামনের দিকে অগোছালো, হাতে ব্র্যান্ডেড ঘড়ি, গায়ের রং অনেকটা ফর্সা, লম্বা 6 ফিট। সব মিলিয়ে ছোট্ট ধরনের একটা ক্রাশ খায় জুথি। কিছুক্ষণ আরিশের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকার মধ্যে ওর কানে আসে কঠিন কণ্ঠে বলা কিছু কথা। তোকে আবার রুমে আসার পারমিশন দিল কে? আর তোর সাহস বা হলো কি করে আবার রুমে আসার? ব্যাস এতটুকু কথাই যথেষ্ট ছিল জুথির ভয়কে বাড়িয়ে দেওয়ার জন্য। তার জন্যই এই বাড়ি ছেড়েছিল আরিশ। তার জন্যই এতটা বছর সে এই বাড়ি ফিরেনি। এখন এতটা বছর পর বাড়ি ফিরে তার উপর রাগ দেখিয়ে যদি আবার চলে যায়, তাহলে বাড়ির প্রতিটা মানুষ এবার ওকেই বাড়ি থেকে বিদায় করে দেবে। সেই ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে বলল, বিশ্বাস করেন ভাইয়া, আমি আপনার রুমে মোটেও আসতে চাইনি। আম্মু বলল আপনার রুমটা পরিষ্কার করে দিতে, তাই এসেছি। জুথি বিছিয়ে যেতেই ওর খোপা করা চুলগুলো পিঠ ছড়িয়ে খুলে যেতেই আরিশ সেদিকে তাকিয়ে বলল, বয়সের সাথে সবকিছুই তো বড় হয়ে গেছে তোর। এখন দেখতে আগের চেয়ে অনেক বেশি হট লাগছে। মানে? আরে তুই মানে বুঝতে পারছিস না? কাছে আয়, কি কি বড় হয়ে গেছে ছুঁয়ে দেখাই, তাহলেই বুঝে যাবি। জুথি আরিশের কথা শুনে ভ্রু কুঁচকে নিজের শরীরের দিকে ভালোভাবে পর্যবেক্ষণ করতেই এবার আরিশের কথার মানে কিছুটা হলেও বুঝলো। একটাবারও ভাবল না আরিশ অন্য কিছুর কোথাও তো বলতে পারে, কিন্তু জুথি সেসব না ভেবে নিজে যা বোঝার বুঝে সাথে সাথে নাউজুবিল্লাহ পড়ে বিছানার কাছে গিয়ে ওনাটা গায়ে ভালোভাবে জড়িয়ে বলল, আপনার রুম পরিষ্কার হয়ে গেছে, আমি এখন যাই। যেতে বলেছি। কথাটা বলে দুপা সামনে দিতেই আরিশের কথা শুনে পা দুটো থমকে যায় জুথির। ওখানে দাঁড়িয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, থেকে কি করব? আমাকে চুমু খাবি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, এগুলো আপনি কি বলছেন ভাইয়া? বারবার কথার শেষে ভাইয়া ডাকটা শুনে আরিশের আগে থেকে দাউ দাউ করা রাগটা যেন আরো ঝলঝল করে উঠল। তাই তেড়ে গিয়ে জুথির দুবাহু চেপে ধরে রুক্ষ কণ্ঠে বলল, কোনো ভাই হই না আমি তোর, বুঝেছিস? আস্তাগফিরুল্লাহ, বিদেশ গিয়ে মনে হয় মাথাটা পাগল হয়ে গেছে। কি সব গাঁজাখুরি কথা বলছে, আবার কত জোরে বাহুটা চেপে রেখেছে। মনে মনে এইসব কথা ভেবে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ি করে কিছু বলতে যাবে, তার আগেই আরিশ বলল, অন্যের মুখে প্রশংসা শুনতে খুব ভালো লাগে, তাই না? তাদের থেকে অ্যাটেনশন নিতে ভালো লাগে, তাদের সামনে ঠ্যাং ঠ্যাং করতে খুব ভালো লাগে, তাই না? আর আমার সামনে আসলেই তোর ছোটবেলা থেকে যত সব নাটক শুরু হয়, তাই না? আজ তোর এই নাটকের শেষ বয়ে আনবো আমি। জুথি আরিশের এমন কথায় ভয়ে জামার দুই সাইড শক্ত করে খামচে ধরে। কোনোরকম তোতলাতে তোতলাতে বলল, কি এমন করেছি আমি যে আমাকে দেখার সাথে সাথে আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন? কি করেছিস, তাই না? আজ বোঝাচ্ছি কি করেছিস। বলে ওকে ছেড়ে একটা মোটা দড়ি এনে ওর হাত দুটো বাঁধে। জুথি আরিশকে ওর হাত বাঁধতে দেখে কান্না জড়িত কণ্ঠে বলল, এভাবে হাতটা বাঁধছেন কেন? ব্যথা পাচ্ছি তো আমি। ব্যথা পা গিয়ে তুই আজ সারা রাতে ভাবেই বাঁধা থাকবি। ভাইয়া দোহাই লাগে আপনার, পরশু আমার পরীক্ষা আছে, আমাকে এভাবে আটকে রাখবেন না। ভাই আমি পড়তে পারবো না, পরীক্ষা ভালো হবে না, প্লিজ আমাকে যেতে দিন। বিশ্বাস করুন, মরে গেলেও এই রুমে আর পা রাখবো না, কোনো দিন না। জোরে জোরে কান্না করে কথাগুলো বলতেই আরিশ সেদিকে তাকিয়ে জুথির গাল চেপে বলল, এই রুমেই তোর শুরু, এই রুমেই তোর শেষ। গোধূলির শেষ বিকেলের তেজবিহীন সূর্য ডুবে গিয়ে সেই অনেকক্ষণ আগেই পৃথিবীর বুকে অন্ধকার নিয়ে এসেছে। শুধু শহরের চারিদিক থেকে যানজটের আওয়াজ ভেসে আসে।
আরিশ জ্যোতিকে তখন খাটের সাথে ওভাবে বেঁধে রেখে দরজার বাহির থেকে পিনলক সেট আপ করে রেখে গেছে। আরিশ চলে যেতেই জ্যোতি অনেকবার হাত খোলার চেষ্টা করেছে, কিন্তু অতিরিক্ত টাইট হওয়ার জন্য খুলতে পারেনি। একসময় সকাল থেকে না খাওয়া অতিরিক্ত কান্নার ফলে দুর্বলতার রেশ ধরে বাঁধা অবস্থায় সেখানেই ঘুমিয়ে যায়। বাবার কথা মতো রাদিফও তখন খাবার খেয়ে পারিবারিক ব্যবসায় দেখভাল করতে গেছে, কারণ আরিশ সাফ সাফ বলে দিয়েছে সে কোনো ব্যবসার কাজ সামলাতে পারবে না, সে রাজনীতি করবে। তাই বাড়ির কেউ আর তাকে ব্যবসা সামলাতে জোর করেনি, কারণ আরিশ যা বলে তার বিরুদ্ধে গেলে সে আবারও সব কিছু ফেলে রেখে চলে যাবে। তাই ওনারা ছেলের কাজে চুপ থাকেন। ছেলে যা করে শান্তি পাচ্ছে পাক না। সাফওয়ান খান তো আর ছেলের নামে কম টাকা রাখেননি, যা রেখেছে তা অর্ধেকের অর্ধেক আরিশের খরচে লাগবে না। তবে বংশের বড় ছেলে বললে ব্যবসা করবে না, জিনিসটা সাফওয়ান খান একদম মেনে নিতে পারলেন না। ছেলের ওপর কিছু বলতেও পারলেন না। আয়ান ও আরিশের মতো রাজনীতি করবে বলে পরিবারকে জানায়। বাকি থাকে রাদীপ। এখন সেও যদি তাদের মতো রাজনীতি করতে চায়, রাজনীতিতে জড়িয়ে যায়, তাহলে ওনাদের ব্যবসা একদম রসাতলে যাবে। তাই সাফওয়ান খান ও মাহমুদ খান রাদীপকে আগেভাগে ব্যবসার কাজ বুঝিয়ে দেয়, যাতে ওদের মতো ওনা রাজনীতিতে জড়িয়ে পড়ে। এই বিষয়ে আরিশ ও আয়ন কেউ তেমন মাথা ঘামায়নি, কারণ আরিশের পারিবারিক ব্যবসা বাদেও নিজের আলাদা ব্যবসা আছে, সেটা ও বাহিরে থাকাকালীন ওখানে বসে পরিচালনা করেছে। তার পাশাপাশি আয়ান দেশে বসে আরিশকে সাহায্য করেছে। দুই ভাই মিলে ঠুনকো ব্যবসাকে আজ উচ্চ সীমায় নিয়ে গেছে। যেই আরিশের দ্বারা কোনো কিছু হওয়া সম্ভব ছিল না, যে শুধু বস্তু মারামারি ভাঙচুর করা ক্ষমতা খেলা, সেই আরিশ আজ পরিবারের কাছে নিজেকে যোগ্য প্রমাণ করেছে। সে চাইলে আল্লাহর রহমতে সব পারে, সেটা তার পরিবারকে সে দেখিয়ে দিয়েছে। আরিশ, আয়ান ও আরিশের কিছু বন্ধু মিলে রাজনৈতিক বিষয়ে কিছু আলোচনা করছিল। এমন সময় আয়ান বলল, আরিশ ভাই সেই সকালে এসে একবারে বেরোলো, এখন আবার বাইরে এসেছো। বনু, মানে তোমার মৌয়ের সাথে দেখা করেছিলে? আরিশের ততক্ষণে স্মরণে আসে তখনকার সময় তার মৌকে বেঁধে আসার কথা। এটা মনে আসতেই বসা থেকে দাঁড়িয়ে জোরে জোরে হাত দিয়ে মাথায় বাড়ি দিয়ে শিট বলে গম্ভীর কণ্ঠে দাঁত কিরমির করে বলল, ওই নারী আমাকে কোনোদিনও শান্তিতে থাকতে দেবে না, কাছেও যেতে দেবে না। ওই নারীকে তো আমি। এইটুকু বলে বাড়ি যাওয়ার জন্য বাইকে উঠিয়ে সবার উদ্দেশ্যে বলল, আমি গেলাম আমার মৌ ওরফে হাফ ফুটের সাথে রোমান্স করতে। তোরা সব ঠিকঠাকভাবে গুছিয়ে নিস, আর আয়ন তোর কাজ শেষ হলে চলে আসিস। আয়ান আরিশের কথা শুনে মুচকি হেসে বলল, রোমান্স করতে যাবে নাকি অবুজ মৌটাকে মারতে যাবে কে জানে। তোমার তো ঠিক নেই, এই পানি এই গরম। ও ভালোবাসা পাওয়ার যোগ্য রাখে না। বলে বাইক স্টার্ট দিয়ে চলে আসে আরিশ। মুখের উপর শীতল কিছু অনুভব করতেই আস্তে আস্তে চোখ খুলে তাকায় জ্যোতি। দুর্বল থাকায় মাথাটা চক্কর দিতে থাকে, সাথে সাথে আবারও চোখ দুটো বন্ধ করে নেয়। ওর সামনে যে কেউ বসে ওকে স্থির দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে, সেদিকে ওর কোনো খেয়াল নেই। আরিশ তার মৌকে তৃষ্ণার্ত দৃষ্টিতে দেখে আস্তে করে বলল, মৌচাক, তোমাকে আমার হয়েই থাকতে হবে। যেমন ছিলে ঠিক তেমনই ভাবে মৃত্যুর আগ পর্যন্ত। বলে জ্যোতির হাতের বাঁধন খুলে দেয়। জ্যোতি হাত খোলা পেয়ে দড়ির দাগ বসে যাওয়া জায়গাগুলো দু হাতে মোড়াতে মোড়াতে বলল, আপনি এসেছেন? আমি আপনার জন্য অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু আপনি আসেননি। এখন প্লিজ আমাকে এখন যেতে দিন, আমার শরীরটা ভীষণ দুর্বল লাগছে। যেতে দিব, একটা শর্ত আছে, তবে কিছু ফেরতও দিব। জ্যোতি আরিশের সামনে থেকে যাওয়ার জন্য তাড়াতাড়ি শর্ত মানতে রাজি হয়ে বলল, কি শর্ত? যদি তোর ওই গোলাপি রাঙা ঠোঁটের স্বাদ নিতে দিস, তাহলে তোকে আমি ফিজিক্যাল স্বাদ নিতে দেব, আর এটাই আমার পক্ষ থেকে ফেরত দেয়া। ছি, কি সব নোংরা কথা বলছেন আপনি? আরিশ ভাই আসছেন পর থেকে। ঠিকই বলেছিস, তোর থেকে দূরে যাওয়ার পর তোর প্রতি নোংরা জিনিসটাই আমার কাজ করে। তোকে দেখলে বারবার তোর ঠোঁটের স্বাদ নিতে মন চায়, তোর সাথে ইন্টিমেট হতে মন চায়। এখন আমি কি করতে পারি বল? আমার না এসব শুনতে ভালো লাগছে না, কেমন অস্থির লাগছে, শরীর কাঁপছে। আরিশ জ্যোতির অবস্থা বুঝতো, বুঝে বাঁকা হেসে বলল, কেন?
কারণ আপনার প্রতিটা কথা খুব ধারালো, যা আমার পুরো অঙ্গকে কাঁপিয়ে দেয়। তাই? আরিশের মুখে তাই শুনে যুথি কিছুটা বোকা বনে যায়। এই কথায় যে কেউ তাই বলে এটা ওর ধারণাতে ছিল না। ওর ভাবনার মধ্যে আরিশ কথা এড়াতে বলে, তা ম্যাম, আপনার জন্য কিছু সারপ্রাইজ নিয়ে এসেছি, দেখবেন? কি হলো, চুপ করে আছেন কেন? থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমি বরং দেখাচ্ছি। বলে আরিশ শপিং ব্যাগ থেকে মোড়ানো কিছু একটার মতো বের করে বলল, এই যে দেখছেন, এটা হচ্ছে কারেন্ট হিটার, যেটা এখন আমি কারেন্ট দিয়ে গরম করব এবং গরম করে আপনার 2 গালে চেপে ধরব। তাতে কি হবে জানেন? যুথি আরিশের কথা শুনে দুপা পিছিয়ে গিয়ে ভয়ে ভয়ে মাথা দুদিকে নাড়ালো, যার মানে সে জানে না। আরিশ যুথিকে না করতে দেখে বাঁকা হেসে বলল, আপনার সুন্দর গাল দুটোতে চেপে ধরব, আর তাতে আপনার গালে পড়া সুন্দর টোল দুটো একদম বোঝা হয়ে যাবে। তারপর আর কেউ আপনাকে আপনার গালে টোল দুটো ভীষণ সুন্দর বলে আক্ষেপ করতে পারবে না। ও হ্যাঁ, আরও একটা জিনিস এনেছি, লেজার, যা দিয়ে মানুষের মাথা নেড়ো করে দেয়। আর এই ভালো জিনিসটা আমি আপনার উপর ব্যবহার করব, মানে আপনার লম্বা চুলগুলো সব কেটে এক কথায় টাকলা বানাবো। কারণ আমি আবার সবার থেকে আলাদা, সবাই তো পেট অবধি কেটে দেয়, তাই আমি না হয়। বলে আরিশ যুথির দিকে এগোতে নিলে আরিশের বলা ও কথা শুনে আরিশকে ওর দিকে এগোতে দেখে হাতের ব্যথা ভুলে এক হাত গালে চেপে তো আরেক হাত মাথায় খোপা করা চুল ধরে চোখ মুখ খিচে অনুনয়ের কণ্ঠে বলল, দেখুন, দয়া করে আমার সাথে এমনটা করবেন না, আমি তো কিছু করিনি, তাই না? আরিশ দেখল যুথির অস্থির মুখখানা, ভয়ে সিটিয়ে যাওয়া শরীরটা। অতপর আস্তে করে আরেকটু এগিয়ে যুথির বাম হাতটা হ্যাসকা টান দিয়ে পিঠের পেছন দিকে চেপে ধরে মুখটা ওর মুখের কাছে এনে বলল, মৌ, অস্থির হয় না, আমি কিছুই করব না, ভয় পাওয়ার কোনো কারণ নেই মৌ। বলে একটু ঝুঁকে যুথির নরম গালে আস্তে টুপ করে চুমু খায়। যুথি আরিশের কাণ্ডে স্বাভাবিক হওয়ার বদলে ঘন ঘন নিঃশ্বাস নিতে শুরু করলো। যুথি আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য আরিশকে সজোরে ধাক্কা দিয়ে নিজের থেকে ছাড়িয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। আরিশ হঠাৎ ধাক্কা খাওয়ায় দুপা পিছিয়ে গিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে যুথি ততক্ষণে মুহূর্তেই চোয়াল শক্ত হয়ে যায় আরিশের। হাত দুটো মুঠো করে দাঁত কিরমির করে যুথির যাওয়ার দিকে চেয়ে থাকে। যুথি তখন আরিশের রুম থেকে পালিয়ে আসার পর আর নিচে নামেনি, রুমেই ছিল। খানিক পরে দরজায় করাঘাত শুনে শোয়া থেকে উঠে বসে ধীর পায়ে গিয়ে দরজাটা খুলে দেয়। দরজাটা খুলে দিতেই দেখল রোদ কেমন চোখ করে দাঁড়িয়ে আছে। যুথি রোদকে দেখে হাসি দিয়ে বলল, আরে রোদ আপু, কিছু বলবে? আর ভেতরে আসো। রোদ রুমের ভিতর ঢুকে কড়া কণ্ঠে বলল, মামনি তোকে নিচে ডাকছে। আম্মু ডাকছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই শোন, তোর সাথে কথা আছে। তেরামি কণ্ঠে, হ্যাঁ আপু, বলো। তোকে তখন দেখলাম আরিশের রুম থেকে দৌড়ে বের হতে। ওর রুমে গেছিলি কেন? আসলে আপু, ভাইয়া। তুই আর ওই রুমে পা রাখবি না। আর তোকে যদি আরিশের কাছাকাছি দেখি না, তাহলে বড় আম্মুকে দিয়ে তোকে শায়েস্তা করাবো। তুই ভালোভাবে শুনে রাখ, বড় আম্মু আমাকে তার ছেলের বউ বানাবেন, তোকে না, তাই সাবধান। বলে হনহন করে চলে যায়। রোদ চলে যেতেই যুথি সেদিকে তাকিয়ে বেকুব বনে ভাবল, আজব, সে কি একবারও বলেছে সে আরিশের বউ হতে চায়? না, সে তো বলেনি। যুথি এসব ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে। রোদ সবসময়ই এমন, আজ পর্যন্ত কোনোদিন যুথির সাথে ভালো ব্যবহার করেনি, এমনকি সুযোগ পেলে গায়ে হাত পর্যন্ত তুলত। সে ছোটবেলা থেকেই একটু খিটখিটে স্বভাবের ছিল। আপন বোন ফারির সাথেও খিটখিট করত। তাছাড়া সে শারীরিকভাবে অসুস্থ ছিল, আর তার পাশাপাশি ছোটবেলায় শ্বাসকষ্টের রোগ ছিল, রোগ যেটা 18 বছর যাওয়ার পর থেকে মানসিকভাবে বেড়ে গেছে। হঠাৎ হঠাৎ শ্বাস উঠে শ্বাস নিতে না পেরে সেন্সলেস হয়ে যেত। রোদ 2 বছর প্রায় টানা অসুস্থ ছিল। সবাই শুধু আল্লাহ আল্লাহ করত মেয়েটা যেন বেঁচে থাকে। রোদেলার অসুস্থর কারণে পড়াশোনাটাও 2 বছর করতে পারেনি, যার কারণে ওর পড়ালেখাটা পিছিয়ে যায়। যে থাকতো এখন ভার্সিটির 2nd ইয়ারে, সে এখন মাত্র এসএসসি দিয়েছে। ভাগ্য কি, তাই না?
যদিও রোদে শ্বাসকষ্টটা পুরোপুরিভাবে ভালো হয়নি, তাই সবাই তার মন রক্ষা করার জন্য কোনো বিষয় না করতো না কিংবা কোনো বিষয় জোর করে না। সবাই তাকে সব বিষয়ে সাপোর্ট করে বলেই আজ সে সুস্থ আছে। যুথি নিচে এসে ওর মায়ের কাছে গুটি গুটি পায়ে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মু আমাকে ডেকেছো? হ্যাঁ, তোকে না তোর বড় আম্মু বলেছিল দুপুরে খাবার পরে থালা বাসনগুলো ধুয়ে রাখতে? যুথি কিছু বলবে তার আগেই আরিশ সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, মামুনি সারাদিন রুমের ভেতর থাকলে থালা বাসন কিভাবে ধোবে? ঠেস মেরে যুথি আরিশের কথা শুনে অবাকের চরম পর্যায়ে চলে যায়। এতক্ষণ হাত বেঁধে রুম বন্দি করে রেখে এখন বলছে সে নাকি সারাদিন রুমে থাকে। তাই কিছুটা ক্ষোভ নিয়ে আরিশের দিকে তাকিয়ে বলল, আম্মু, আরিশ ভাই তো আমাকে রুমের মধ্যে যুথিকে বাকি কথাটুকু শেষ করতে না দিয়ে ওর মা ঠাস, তোর লজ্জা করে না? এখন আরিশের দোষ দিচ্ছিস? সারাদিন বসে খাবি সেটা বলতে পারিস না? চেঁচিয়ে বলল। যুথি মায়ের হাতে থাপ্পড় ও চিৎকার করে বলা কথা শুনে ফুপিয়ে কেঁদে উঠতেই যুথিকে থাপ্পড় দিতে দেখে ইভা দৌড়ে এসে বলল, সমস্যা কি তোমার আম্মু? ওকে মারছো কেন? কি করেছে ও? কি করেনি বল? একটা কথা বললে শুনবে না। ওকে দুপুরে এটো থালা বাসনগুলো ধু। ওনাকে আর কিছু বলতে না দিয়ে রাদিফ দরজার কাছ থেকে এসে যুথির দুবাহু ধরে একদম নিজের কাছে এনে রাগী কণ্ঠে বলল, শুরু থেকে সবটাই আমি এখানে দেখেছি মামুনি। বাড়ির ভিতরে দুটা কাজের মেয়ে রেখেছিলাম। তাদের ভিতরে একজন কাঁচা দোয়া করবে, আরেকজন বাড়ি পরিষ্কার করবে। কিন্তু তোমরা দোয়া কাটা যিনি করেন তাকে বের করে দিয়েছ, আর ওকে দিয়ে তার কাজগুলো করাচ্ছ। এটা আমি মানতে পারি না মামুনি। বাড়িতে তো আরও মেয়ে আছে, কই তাদেরকে দিয়ে তো কাজ করাও না? তাহলে ওকে দিয়ে কাজ করাও কেন? শোনো মামুনি, যে পর্যন্ত আছো সে পর্যন্তই থাকো। দরকার হয় বাড়িতে আরও কাজের মেয়ে রেখে দেব, তাও ওকে কাজ করতে বলবে না। বলে যুথিকে উপরে যেতে বলে সেও হনহন করে রুমের দিকে চলে যায়। রাদিফ চলে যেতেই যুথি ভেজা চোখ দুটো তুলে আরিশের দিকে একবার তাকালো, কারণ সে ভেবেছিল আরিশ তার হয়ে এমনটা বলবে, কিন্তু হলো তার উল্টোটা। এক বুক কষ্ট নিয়ে যুথি ভেজা চোখে রুমের দিকে যাওয়ার জন্য পা বাড়ায়। যদি সে আর কিছুক্ষণ আরিশের দিকে তাকাতো তাহলে দেখতে পারত আরিশের হিংস্র রক্তাভা চোখগুলো। শহরের অতি তীব্র যানজট ও ধুলো ওরা পরিবেশকে মোকাবেলা করে ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফিরলেন বাড়ির দুই বড় কর্তা, সাফন খান, মাহমুদ খান। সাথে সাইফুল খানও ছিলেন। ওনাকে নেত্রী ও দল কেন্দ্রে ডেকেছেন, তাই উনি অফিস থেকে সরাসরি সেখানে গেছেন। ক্লান্ত শরীরখানা সোফায় এলিয়ে দিলেন সাফন খান। ওনাদের আসতে দেখে ঠান্ডা লেবুর শরবত এনে দিলেন সানজিদা খান। শরবতটা দুজনের হাতে দিয়ে বসলেন স্বামীর পাশে। সাফন খান তৃপ্তি সহকারে স্ত্রীর দেয়া শরবতটা খেলেন, অতঃপর কিছু একটা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ছেলেটা সেই দুদিন আগে বাড়ি ফিরল, ওই একটু দেখার পর তাকে তো আর দেখলাম না। এখন পর্যন্ত একটা কথা আমার সাথে বলেনি, কই সে? সানজিদা খান স্বামীর প্রশ্নে একই রকম নিঃশ্বাস ফেলে বলল, মাত্র দেখলাম কোথা থেকে রেগে মেগে আগুন হয়ে সোজা রুমের দিকে গেছে। পিছু ডাকলাম শুনলো না। আপনার ছেলে সেই ছোটবেলার আরই এখনো একটুও কমেনি। ওর কথা নড়চড় হলো। ওনার বাকি কথা শেষ করার আগেই উপরের দোতলা ঘর থেকে ভেসে আসে ভাঙচুরের শব্দ। ওনারা বুঝতে বাকি থাকে না এসব ভাঙচুর ওনার ছেলে আরিশ করছে। আবারও জিনিসপত্র ভাঙার শব্দ পেয়ে ছুটে যায় আরিশের রুমের দিকে। গিয়ে দেখে রুমের অবস্থা ছন্ন বিচ্ছন্ন। ছেলের হাত কেটে ফ্লোরে রক্ত ঝরছে। টাইলস করা ফ্লোরে রক্তটা যেন বেশি গাঢ় মনে হচ্ছে। সানজিদা খানের বুকটা ধক করে ওঠে। দৌড়ে ছেলেকে শান্ত করার জন্য আহজারি করে কান্নাজড়িত কণ্ঠে বলল, আমার সোনা, কি হয়েছে বাবা বল? এমন করছো কেন? হাতটা কেটে কি হয়েছে দেখেছো? শান্ত হও বাবা, কি হয়েছে মাকে বলো। আমার তোমাদের কাউকে বলার প্রয়োজন নেই আম্মু। তোমাদের সবাইকে আমার চেনা জানাশোনা আছে। তোমরা কে কতটা আমাকে ভালোবাসো সেটা আমার জানা, তাই দয়া করে আমাকে একটু একা থাকতে দাও।
ছেলের আবারও আগের মতো পাগলামি দেখে সাফওয়ান খান কাছে যেতে যেতে বললেন, বাপ, আমার কি হয়েছে আমাদের বল, আমরা সব ঠিক করে দেব। সাফওয়ান খানকে ওর দিকে এগোতে দেখে চেতে ওঠা রাগটা যেন আরও চেতে উঠেছে। তাই জোরে জোরে হুঙ্কার ছেড়ে বলল, আম্মু, এই লোককে আমার রুম থেকে বের হতে বলো। আর নয়তো যদি আমি এবার আবার চলে যাই, বিশ্বাস করো কোনোদিনও আর এই বাড়িতে পা রাখবো না। আরিশ, সে তোমার বাবা হয়, তুমি তার সাথে এমনভাবে কথা বলছো কেন? দেখো মা, যেটা আমার সেটা একান্তই আমার। সেটা নিয়ে টানা হ্যাচড়া করা আমার মোটেও পছন্দ না। আর তোমরা বারবার সেটাই করছো। কি করেছি আমরা? সাফওয়ান খান বলল, হ্যাঁ বলো, কি করেছি আমরা? তুমি যখন যেটা চাও আমরা সেটাই দেওয়ার চেষ্টা করি, তোমার মন রক্ষা করার চেষ্টা করি, তারপরও তুমি। আরিশ ওর মাকে হাত জাগিয়ে বলল, ব্যাস আম্মু, আর মিথ্যে বলো না। তোমরা আর কত মিথ্যে বলবে? আরিশ, আম্মু, মৌ তো আমার ছিল, তাই না? মৌয়ের সাথে তো আমার বিয়ে হয়েছিল। তাহলে ও কেন আমার হয়েও হচ্ছে না? জানো, বাদ দাও। তার চেয়ে বরং আমাকে একা থাকতে দাও। তোমরা চলে যাও। আমি আমার জিনিস বুঝে নিতে জানি। আমার জিনিস কাউকে আমার করে দিতে হবে না। আরিশ, এটা কোনো বিয়ে ছিল না, ছেলে খেলা বন্ধ করো। আর ওই অপয়া মেয়েটাকে তো আমি কোনোদিনও তোমার বউ হিসেবে মেনে নিব না। যে মেয়ের জন্য আমার বুক থেকে তোমাকে 60টা বছর দূরে থাকতে হয়েছে, সে মেয়েকে তো। তুমি তো এমন ছিলে না। তুমি তো আমার মৌকে ভীষণ ভালোবাসতে। তাহলে এখন এমন করছো কেন? সে এখন যেমনই করো, তোমাদের মানতে হবে না। তোমরা আমার রুম থেকে বেরিয়ে যাও। আরিশ, হ্যাঁ আম্মু, আমি কোনো নায়ক হতে চাই না যে ফ্যামিলি কিংবা পরিস্থিতির চাপে পড়ে প্রিয় মানুষকে ছেড়ে দেব। আমি আমার লাইফে ভিলেন হতে চাই। প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। আমি সমাজ কিংবা পরিবারের মানুষকে বুঝি না, আমি আমার প্রিয় মানুষকে ছিনিয়ে নিতে বুঝি। জানো তো আম্মু, লাইফে নায়ক নয়, ভিলেন প্রয়োজন। তাহলে জীবনটা সুখের হয়। সাফওয়ান খান এতক্ষণ মা ছেলের কথা চুপচাপ দাঁড়িয়ে শুনছিলেন। ছেলে আর তার সেই ছোট্ট ছেলে নেই, তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। শুধু চেঞ্জ হয়নি, রাগ, ইগো, ক্ষোভ, জেদ। আর সেখান থেকেই সেই 7 বছর হয়ে গেল ছেলে তার সাথে কথা বলে না। শত চেষ্টা করেও এই 7 বছরে তার সাথে কথা বলাতে পারেনি। ভুলটা তারই ছিল। সেদিন ছেলেটাকে এমন শাস্তি না দিলেও পারত, কিন্তু কি করার ছিল? তখন যদিও খুব ছোট ছিল। আরিশের অতিরিক্ত টর্চার ছোট মেয়েটার ওপর প্রতিনিয়ত তার চোখে পড়ত। সে ভেবেছিল সেদিন সেই সিদ্ধান্তটা নিলে হয়তো তার ছেলেটা ছোট মেয়েটার সাথে এমন করবে না, কিন্তু তা না হয়ে হলো তার উল্টোটা। বাবা ছেলের সম্পর্কটাও আচ্ছন্ন ছাড়া। উনি আবারও দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন। ওনার বেশ জানা আছে, ছেলে যখন বলেছে মৌ তার, দুনিয়া উল্টে গেলেও মৌ তার, সেখানে কারো কিছু বলার সাধ্য নেই। আর সে তার ছেলের ইচ্ছাকে মেনে নেবে। কিন্তু এই মুহূর্তে উনি আরিশকে এই কথাটা বলতে পারছে না। আর এই মুহূর্তে কথাটা উনি বলতে চায়ও না। তাই আস্তে করে সেখান থেকে চলে এলেন। সকাল গড়িয়ে বেলা দুপুর 1:25। যুথি পরীক্ষা শেষ করে গাড়ির জন্য অপেক্ষা করছে। একা বললে ভুল হবে, সাথে ওর বেস্ট ফ্রেন্ড তানিশাও ছিল। কিন্তু আজ মনে হয় সব রিক্সা ওদের জন্য নিষিদ্ধ হয়ে গেছে। কোনো রিক্সা খালি পাচ্ছে না। এক পর্যায়ে দাঁড়াতে দাঁড়াতে বিরক্ত হয়ে যায় ওরা। হাতে ঘড়ির দিকে তাকিয়ে দেখে 1:30 বেজে যাচ্ছে। মনে ভয়ের রেশ আসে। সামনের মোড়ের রাস্তাটা একদম ভালো না। দুপুরবেলায় মেয়েদের একলা পেলেই টিস করে। সেটা প্রথম পরীক্ষার দিনই সে টের পেয়েছিল। কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। যত দাঁড়াবে ততই দেরি হবে। তাই মনে এক বুক সাহস নিয়ে হাঁটা দিল। কিছুটা পথ হাঁটতেই খুব স্পিডে ওদের সামনে একটা বাইক থামলো। হঠাৎ সামনে বাইক থামাতে দেখে যুথি চোখ মুখ খিচিয়ে দুপা পিছিয়ে যায়। আস্তে পিট করে চোখ খুলে দেখে রাদীপ বাইকের উপর হাসি মুখে ওর দিকে তাকিয়ে আছে। যুথি রাদীপকে দেখে কিছুটা স্বস্তি ফিরে পায়। ও রাদীপকে দেখে মুচকি হেসে বলল, ভাইয়া, তুমি এই রাস্তায় কি করছো? আমার সামনে একদম হাসবা না তুমি। তোমার হাসি আমার বুকে মারাত্মক তিল বাঁধে, সেটা তুমি বোঝো না? যুথি বিরক্ত হয়। এই লোক ওকে যখনই দেখে তখনই গালের টোল নিয়ে পড়ে থাকে। মনে মনে শপথও করে নেয় এই লোকের সামনে আসলে কোনোদিনও আর হাসবে না, তাহলে আর গালে টোল পড়বে না, আর ওকে ফালতু বকবক শুনতে হবে না। তাই কিছুটা কিঞ্চিত রাগ নিয়ে বলল,
তো তুমি এদিকে কেন এসছো? আগে সেটা বলো। বারে টোলারানি একা একা বাড়ি যাবে, তাই তো তাকে নিতে এলাম। তুমি আমাকে নিতে এসেছো? না, আপনাকে নয়, আপনার আশেপাশের মানুষকে নিতে এসেছি। জুথি বুঝলো এখন রাদীপ কথাটা মজা করেই বলছে, তাই ও রাদীপকে আর কিছু বলল না। আস্তে করে রাদীপের বাইকের পিছে উঠে ঘাড় ঘুরিয়ে তানিশার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই কি দাঁড়িয়ে থাকবি নাকি আমাদের সাথে যাবি? যাবো, কিন্তু তোদের সাথে না। আসলে আমার একটা কল এসেছে, ও আমাকে এক্ষুনি নিতে আসবে। ও না আসলে তোদের সাথেই যেতাম, তুই বরং চলে যা। কে আসবে? আমাকে তো তখন বললি না। বাড়ি গিয়ে ফাইল ফোন থেকে কল দিস, তখন বলবো নি। এখন তাড়াতাড়ি যা। রাদীপ এতক্ষণে তানিশার দিকে তাকালো, তাকিয়ে কিছুটা অবাক হলো। ভালো করে তাকিয়ে দেখে তানিশা নামের মেয়েটি একদম জুথির কপিক্যাট। ফর্সা চেহারা, চোখ, নাক, ঠোঁট, এমনকি ঠোঁটের নিচে তিল, সাথে গালে পড়া টোল, সবকিছুই খেয়াল করে রাদীপ অবাক কণ্ঠে বলে, কি একটা কো অ্যাক্সিডেন্ট বিষয়। তোমরা দুজনের কত মিল। কেউ হঠাৎ করে দেখলে বলতে পারবে না তোমরা আপন বোন না। সবাই এক বাক্যে উপাধি দিবে তোমরা জবজ বোন। আমার বোনের থেকেও বেশি কিছু হই ভাইয়া। আর নয়তো দেখেন আমাদের মধ্যে কি এত মিল থাকার কথা, তাই না রে জুথু? একদম। ওদের কথা শুনে রাদীপও মুচকি হাসলো, বাইক স্টার্ট দিতে দিতে বলল, আমাদের বাড়িতে এসো। অবশ্যই ভাইয়া। জুথি যাওয়ার আগে তানিশাকে বলে, ওই শোন, আমি বাড়ি গিয়ে ফারির নয় আমার ফোন দিয়েই তোকে কল দিব নে, ওকে? তুই ফোন পাবি, তুই ফকিন্নি। রাদীপ জুথি তানিশাকে বিদায় দিয়ে ওখান থেকে চলে আসে। ওদের চলে যেতে দেখে তানিশাও গুটি গুটি পায়ে রাস্তা ধরে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পরে হাফিজকে হাসি মুখে ওর দিকে আসতে দেখে ও মুচকি হেসে আরও এগিয়ে যায়। দুজন একদম কাছাকাছি দাঁড়িয়ে দুজন দুজনাকে আরও একটা হাসি উপহার দেয়। অতপর হাফিজ ওর পেছন থেকে হাতটা এনে তানিশাকে দিয়ে বলল, এই গোলাপটা আমার কিউট পরির জন্য। তানিশা মুচকি হেসে ফুলটা হাতে নিল, ঘুরে ফিরিয়ে দেখে হালকা ঘ্রাণ নিয়ে বলল, তোমাকে অনেক ধন্যবাদ। তোমার পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে। আন্টি ভাই বোনেরা কেমন আছেন? তারা ভালো আছে। তোমার বাসায় সবাই কেমন আছে? এই তো ভালো আছে। চলো সামনে দিঘির পাড়ে গিয়ে বসি, ওখানে শস্য বাতাস বয়, কথা বলতে ভালো লাগবে। ওরা দুজন কিছুটা সামনের দিকে এগোতেই তানিশার চোখে পড়ে আয়ান ওর দলবল নিয়ে এক একজন বাইকের উপর বসে আছে। ব্যাস হয়ে গেল। তানিশা কাচুমাচু করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। মনে মনে আল্লাহ আল্লাহ করে গলা শুকিয়ে ডাকতে লাগলো, এই বান্দা এখানে কি করে? আজ আবার না কোনো গন্ডগোল করে। আল্লাহ তুমি বাঁচিয়ে নাও। ওর মনে মনে বিড়বিড় করার ভেতর আয়ান ওর একেবারে কাছে এসে হাফিজের দিকে সরু চোখে তাকায়। অতপর দাড়িটা একটু চুলকিয়ে বলল, তুই কে রে? তোকে তো আগে কখনো দেখিনি। আয়ান ওকে না চিনলেও হাফিজ আয়ানকে ঠিকই চিনল। আর চেনারি কথা, পুরো ঢাকা শহরে তাদের দুই ভাইয়ের ইলেকশনের পোস্টার লাগানো। তাছাড়া তাদের কম বেশি তো সবাই চেনে। সেই সূত্রে হাফিজেরও চেনা। তাই হাফিজ কিছুটা বিনয়ী সুরে বলল, আরে ভাই আপনি কেমন আছেন ভাই? আপনি চেনো আমাকে? কি বলছেন ভাই, আপনাকে চিনবো না? দেখো, তুমি আমাকে চেনো, কিন্তু তোমার পাশের জন আমাকে চেনে না। এতবার ওয়ার্নিং করার পরেও তোমার সাথে মিশছে। আজ আমার জায়গায় যদি ভাইয়া হতো না, তো এই মেয়ের কি যে হতো। আমি বলেই এখন পর্যন্ত সুস্থভাবে দাঁড়িয়ে আছে। ভাই আপনার কথা বুঝতে পারছি না। তুমি বুঝতে পারছো না? আমি তো বাংলা ভাষায় বলছি। তারপরে যদি বুঝতে না পারো তাহলে বুঝিয়ে বলছি। এই যে তোমার পাশে দাঁড়ানো মেয়েটাকে দেখছো না, ওই মেয়েটা আমার। তাই আজ এই মুহূর্ত থেকে ওর কাছ থেকে দূরে থাকবে। আর নেক্সট টাইম যদি তোমাকে এই এলাকায় কিংবা ওর আশেপাশে দেখি, তোমাকে দুনিয়া থেকে বিলুপ্ত করতে এক মিনিটও ভাববো না। এটা আমার না ভাইয়ের কথা। প্রিয় মানুষের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ। তাকে ভালো লেগেছে মানে সে সারা জীবনের জন্য আমার। এবার সোজা ভালো ছেলের মতো এখান থেকে কেটে পড়ো। হাফিজ যা বোঝার বুঝে নিল। তাই বড় নেতা মানুষের সাথে ঝামেলা করতে চায় না বলে চুপচাপ একবার তানিশার দিকে তাকিয়ে ওখান থেকে চলে গেল।
হাফিজকে চলে যেতে দেখে আয়ান এবার স্বাভাবিক মানুষ থেকে রাগী মানুষে পরিণত হলো। তানিশা দুবাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল। তানিশা আয়ানের রাগী চেহারা দেখে ভয়ে ভয়ে বলল, সাহস কি করে হয় আমি ব্যতীত পরপুরুষের সাথে মেশার? চুপ করে থাকবে না, আনসার মি। আপনি কে হন আমার, যে আপনার সব কথা আমাকে শুনতে হবে? ভবিষ্যতের জামাই। আমি রাজি না হলে ভবিষ্যৎ? তুমি রাজি হলে হবে, না হলে না হবে। তোমাকে আমি ছাড়ছি না মেয়ে। দেখুন ভালো হচ্ছে নাকি? বাইকে ওঠো, বাড়ি পৌঁছে দিচ্ছি। না, আমি আপনার সাথে যাব না। দেখো, বাড়াবাড়ি করো না, ভালোবাসি তোমায়, জোর করছি না। যেদিন ভালোবাসতে পারবে সেদিনই ভবিষ্যৎ হবে। তার আগে আমি তোমাকে ফোর্স করব না। তবে যে ছাড় দেব সেটাও না যে তুমি অন্য ছেলেদের সাথে মিশবে। তানিশা আর কথা বাড়ালো না, কারণ ও এই 4 বছরে খান বংশের সব মানুষকে খুব ভালোভাবে চিনে গেছে। এরা এক কথার মানুষ, কথার কোনো নড়চড় হবে না। তাই ভালো মেয়ের মতো আয়ানের বাইকে উঠে বসলো। তানিশাকে বসতে দেখে আয়ানও আর কথা বাড়ালো না, বাইক স্টার্ট দিয়ে তানিশার বাসার দিকে রওনা হলো। আরিশও মাত্র বাইক নিয়ে বাসায় ঢুকছিল, তখন পাশ দিয়ে রাদীপকে বাইক নিয়ে ঢুকতে দেখে ভ্রু কুঁচকে ওর দিকে তাকায়। রাদীপের পেছনে হেলমেট পরা কাউকে দেখে কুঁচকানো ভ্রুজোড়া আরও কুঁচকে যায়। আরিশের কুঁচকানো ভ্রুজোড়া তখন স্বাভাবিক হয় যখন দেখে রাদীপের পেছনে হেলমেট পরা মেয়েটা আর কেউ নয়, তার মৌ। তখনই রাগে দাঁত কিরমির করে হাত দুটো মুষ্টি বদ্ধ করে নেয়, চোখ দুটো বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস নিয়ে রাগকে শান্ত করার জন্য। তবে সে ব্যর্থ, রাগ কমছে না তার, বরং বেরিয়ে যাচ্ছে। সে তার মৌকে কারো সাথে সহ্য করতে পারে না। এতটা বছর কাছে ছিল না ঠিকই, তবে আয়ান বাপ চাচা ব্যতীত তার মৌ আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলতে পারেনি। শুধু পারেনি এই ব্যাটার রাদীপের সাথে কথা বলাটা বন্ধ করাতে। আরিশ একবার রাগী চোখে রাদীপের দিকে তো একবার যুথির দিকে তাকিয়ে বাইকে জোরে একটা লাথি দিয়ে বলল, শালার জিন্দেগি, একটা ছেলের থেকে আমার বউকে সামলাতে পারছি না। মনে তো যাচ্ছে দুটোকেই মেরে আমি নিজেও মরি। আজ খালি তুই ভেতরে আয়, তোর সঠিক ব্যবস্থাই নেব। প্রতিদিনের মতো আজও সন্ধ্যা হওয়ার প্রায় 1-1.5 ঘন্টা আগে ফারি যুথি ছাদে এসে আড্ডা দিচ্ছে। সারাদিন কার কেমন কাটলো সেই নিয়েই আলোচনা। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পরে হঠাৎ করে যুথির কিছু মনে আসতেই তাড়াতাড়ি করে উঠে বলল, ফারি রে, তুই বস, আমি এক্ষুনি আসছি। কেন? কোথায় যাবি? যুথি আর উত্তর করল না, দৌড়ে নিচে নামলো। নেমে কাঙ্ক্ষিত জিনিসটা হাতে নিয়ে একই রকম দৌড়ে ছাদে উঠে হাঁপাতে হাঁপাতে বলল, এসে পড়েছি। এখন বল, গিয়েছিলি কোথায়? আপনি একটু জিরিয়ে নিন। যুথি বক্স থেকে ফোনটা বের করে ফারির সামনে ধরে বলল, এই দেখ। ফারি যুথির হাতে দামি ফোন দেখে প্রচণ্ড পরিমাণ শখ হয়, মুখটা হা হয়ে যায়। হুট করে যুথির হাত থেকে ফোনটা ছো মেরে ওর হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে তাজ্জব কণ্ঠে বলল, ফোনটা তো মনে হয় 50,000-এর উপরে হবে। তুই এই ফোন পেলি কোথায়? রাদীপ ভাইয়া দিয়েছে। হ্যাঁ, উনি তোকে এই ফোন দিয়েছে? না, আমি চুরি করে এনেছি। আরে হ্যাঁ, 2 দিন হয়ে গেল, আগে তো বললি না। আরে এই 2 দিন পর পর পরীক্ষা ছিল, তাই পড়ার টেবিলেই বসেছিলাম। আর ফোনটা যখন দিয়েছিল তখন রুমে রাখার পরে আর ফোনের কথা মনে ছিল না যে তোকে বলবো। আরিশ ভাইয়া জানি উনি তোকে ফোন দিয়েছে? আরে তোকেই মাত্র বললাম, উনি জানবে কি করে? আর জানলেও আমার কি, উনি ওনার মতো, আমি আমার মতো। ভেবে বলছিস? না গো ললিতা, আমার ভাবনা তো বয়াম ভরে রাখছি। চুইথা। আরে গাধি, ষাঁড়ের মতো চেঁচাবি না। অসভ্য মেয়ে, গাধা হয়ে ষাঁড়ের মতো চেঁচায় কেমনি? তাহলে মানছিস তুই গাধা? শয়তান মেয়ে, তুই দাঁড়া, আমি গাধা তাই না? যুথিকে আর পাইকে খিলখিল করে জোরে জোরে হাসতে হাসতে গোল গোল দৌড়াতে লাগলো। ফারিও যুথির পেছনে পেছনে থাম বলছি বলে দৌড়াতে লাগলো। একটা সময় পরে যুথি নিজেই থেমে যায়, গায়ের পাতলা জর্জেট ওড়না দিয়ে নাক চেপে ধরে বলল, তুই কি বাজে কোনো গন্ধ পাচ্ছিস?
এতক্ষণ দৌড়াদৌড়ি করার জন্য অনেকটা ঘেমে গেছে জুথি, হাঁপিয়েও গেছে বেশ। ঘন ঘন নিঃশ্বাস ফেলার ভেতর নাক চেপে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে ওর। প্রায় দম বন্ধ হয়ে আসার পালা। কোনোরকম হাঁপাতে হাঁপাতে শ্বাস নিতে নিতে আবারও বলল, ফারি রে, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কেমন বাজে একটা গন্ধ আসছে, যে গন্ধটা আমি একদম সহ্য করতে পারছি না। ফারিও গন্ধটা পাচ্ছে, তবে ওর তেমন সমস্যা হচ্ছে না। ও ভালো করে স্মেল নিয়ে বলল, এটা তো সিগারেটের গন্ধ আসছে। আমাদের ঘরে তো কেউ সিগারেট খায় না। ফারি ছাদের আশপাশটা ভালোভাবে তাকালো। তখন ছাদের রেলিং ধরে আরিশকে এক দৃষ্টিতে জুথির দিকে তাকিয়ে সিগারেট খেতে আর তার ধোঁয়া ছাড়াতে দেখে ফারি তপ্ত শ্বাস ছেড়ে ওর দিকে এগিয়ে গিয়ে বলল, ভাইয়া, ও তো ফেলে দাও, ও শ্বাস নিতে পারছে না। ফারির কথায় আরিশের কোনো হেলদোল হলো না। এখনও এক দৃষ্টিতে তার মৌয়ের দিকে তাকিয়ে আছে, তবে কিছু একটা ভেবে ফারির দিকে তাকিয়ে বলল, তুই নিচে যা, আমি আমার মৌকে সামনে নিচ্ছি। ফারিকে কথাটা বলতে দেরি, কিন্তু ওর যেতে দেরি হলো না। একবার জুথির দিকে তাকিয়ে বিনা বাক্যে চলে গেল। ফারিকে চলে যেতে দেখে আরিশ সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে জুথির কাছে গিয়ে দাঁড়ায়। জুথির নাকে আসা গন্ধটা আরও তীব্র হয়। দুপা পেছাতে পেছাতে একদম রেলিংয়ের সাথে গিয়ে মিশে যায়। এতটা তীব্র গন্ধ না নিতে পেরে চোখ দুটো লাল হয়ে তাতে পানি জমে যায়। তবুও অনেক কষ্টে আরিশকে বলল, দয়া করে হাতে সিগারেটটা ফেলে দিন। আমি এগুলো খাওয়া একদম পছন্দ করি না। আর এসব কি কিছুর ধোঁয়া সহ্য করতে পারি না। প্লিজ প্লিজ ফেলে দিন। আরিশ মায়াভরা দৃষ্টি নিয়ে তার মৌয়ের কথাগুলো শুনল। অতপর সিগারেটটা মুখের কাছ থেকে নিয়ে জোরে একটা টান দিয়ে হাত থেকে সিগারেটটা ফিক্কা মেরে নিচে ফেলে দিল। মুখটা আকাশের দিকে ও এর মতো করে ধোঁয়াটা আকাশের দিকে উড়িয়ে দিয়ে তার মৌয়ের দিকে তাকিয়ে বলল, আমি আরিশ আজ এই মুহূর্ত থেকে সিগারেট খাওয়া বন্ধ করে দিলাম, শুধু আমার মৌচাকের জন্য। যুথি আরিশের কথাটা মালুমে নিল না, কারণ সে তখনও গন্ধ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য ব্যস্ত। কিছুক্ষণ পর গন্ধটা না পেয়ে মুখ থেকে ওনাটা সরিয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। তারপর আস্তে আস্তে চোখ খুলে আরিশের দিকে তাকায়। ভেজা চোখ, গোলাপি টকটকে কাঁপা কাঁপা ঠোঁট, নিজেকে স্বাভাবিক রাখতে পারল না। তাই সে সাথে সাথে চোখ দুটো বন্ধ করে মাথাটা একটা ঝাড়ি দিয়ে চোখ মেলে তাকালো। আবারও চোখে পড়ল মৌয়ের মায়া ভরা মুখটা। ব্যাস, নিজেকে আর কন্ট্রোল করতে পারল না। দুহাত রেলিংয়ের দুপাশে রেখে যুথিকে দু হাতের মধ্যে করে নিল, যাতে বের না হতে পারে। আস্তে আস্তে করে যুথির ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে গভীরভাবে ঠোঁট দুটো নিজের আয়ত্ত করে নিল। যুথির শখ, ভীষণভাবে শখ হলো। যেমনইভাবে মানুষ ধ্যানে পড়লে তার আশেপাশে কি হয় কিছুই বুঝতে পারে না, যুথির বেলায় ঠিক তেমনটা হয়েছে। টানা 1 মিনিট না 2 মিনিট না 7 মিনিট আরিশ যুথির ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে আবদ্ধ করে রেখেছে। আরিশের চুমু খেয়ে মন ভরে গেলে আস্তেই তার মৌয়ের ঠোঁট দুটো ছেড়ে দেয়। তৃপ্তির চোখে তাকিয়ে আবারও শব্দ করে গালে চুমু খায়। হুঁশ আসে যুথির। আরিশকে নিজের কাছ থেকে ঠেলে সরাতে চায়, কিন্তু আরিশকে এক চুলও সরাতে পারেনি। আরিশ যুথির আদলের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোর শত ভুল, শত অন্যায় আমি 1000বার ক্ষমা করতে রাজি, কিন্তু তোর ভুল অন্যায় ক্ষমা করলেও তোর দিকে যে হাত বাড়ানোর চেষ্টা করবে তাকে শেষ করতে আমার 1 মুহূর্ত সময় লাগবে না, কারণ তোকে সম্পূর্ণই আমার থাকতে হবে। এতটুকু বলে আবারও অন্য গালে শব্দ করে চুমু খায়। পরপর চুমু খেতে দেখে যুথি আরিশকে ধাক্কা দিয়ে হাত দুটো দিয়ে গাল ঘষতে ঘষতে বলল, ছি, বারবার এভাবে চুমু খাচ্ছেন কেন? আপনার লজ্জা করে না আপনি ভাই হয়ে? হুট করে কি হলো বুঝলো না। যখন চুটে ব্যথা অনুভব করে তখন শব্দ করলো আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য, কারণ আরিশ যুথির ঠোঁট দুটো কামড়ে ধরেছে। যুথি বারবার হাত থাপড়াচ্ছে আরিশের থেকে ছাড়া পাওয়ার জন্য। একটা সময় আরিশ ছেড়ে দিল। যখন যুথির ঠোঁট দুটো ফুলে উঠল, যুথির ঠোঁটে হাত দিয়ে নিচের দিকে তাকিয়ে ফুপিয়ে কান্না করছে। আরিশ যুথিকে কান্না করতে দেখে বেজায় বিরক্ত হয়ে বলল, সোজা রুমে যাবি, গিয়ে পড়তে বসবি মৌ। আমি ফারিকে দিয়ে সন্ধ্যার নাস্তা পাঠিয়ে দেবো। যুথি ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিচে নেমে এলো। তখন ওখান থেকে রাদিফও রুমে যাচ্ছিল। যুথিকে কাঁদতে কাঁদতে রুমে যেতে দেখে ভ্রু কুঁচকে সেদিকে তাকিয়ে পাশে তাকায়। তখন আরিশও ছাদ থেকে নেমে এসেছে। আরিশকে দেখে রাদীপ এগিয়ে এসে বলল,
জ্যোতি কান্না করতে করতে গেল কেন? তুই কিছু বলেছিস? সেটা কি তোর মতো কাছে কৈফিয়ত দিতে হবে? মুখের ভাষা ঠিক করে কথা বল। কি করবি তুই আমার? দরকার পড়লে বাল পালাবো। ঠিক আছে, আগে ফালাবি তারপর বলতে আসবি। তুই জ্যোতির থেকে দূরে থাকবি। সেটা তুই বলার কে? বরঞ্চ তুই দূরে থাকবি আমার মুয়ের থেকে, আর নয়তো ভুলে যাব তুই আমার এক রাবিতে ভাই হোস। বলে রাদীপকে আর কিছু বলার সুযোগ না দিয়ে দপ দপ পা ফেলে সেখান থেকে চলে যায়। সময় চলে যায় স্রোতের মতন। তখন ছাদ থেকে আসার পরে যুথি রাতের খাবার খেতে আর নিচে নামেনি।